অতঃপর মুস্কি হেসে নিজ গন্তব্যে যাত্রা আরম্ভ করলো। রাকিব অগোচরে সাবিহাকে ফিরতি হিসাবে মৃদু হাসি উপহার দিল। কিয়ৎক্ষণ গেটের সামনে দাঁড়িয়ে থেকে গাড়ি ঘোরাতে লাগলো সে। হঠাৎ ফোনের রিংটোনে কর্ণপাত হতে সে গাড়ি পূর্বের জায়গায় ফিরিয়ে আনলো। কোটের পকেট হতে ফোন বের করতে স্ক্রিনে ইন্দ্র নামটি জলজল করে ভেসে উঠল। কিঞ্চিত ভ্রু কুঞ্চিত করে কোনো প্রকার কাল বিলম্ব বাদে সে কল রিসিভ করলো। তৎক্ষণাৎ ওপাশের ইন্দ্রর অস্থির কণ্ঠ ভেসে এলো। স্যার, আপনাকে অতি দ্রুত সিলি ব্রেক করতে হবে। সিসিলি শহরে অভ্যন্তরে সুবিশাল এক রাজপ্রাসাদের ন্যায় বাসভবনে প্রবেশ করলো রাগিব। পরনে তার কালো প্যান্ট, সাদা শার্ট ও কালো কোট। চাহনি গম্ভীর এবং উদ্বিগ্ন। অন্তঃস্থলে বিরাজমান তীব্র অস্থিরতা। তার এই অস্থিরতার কারণ তার প্রিয়জন, যে প্রিয়জনের টানে সে কোনো রূপ বিচার বিবেচনা ব্যতীত ভেনাসোতে সিসিলি ছুটে এসেছে। সিঁড়ি দিয়ে উঠতে উঠতে কর্জির কাছে কোটের স্লিপ উঠিয়ে ঘড়িতে সময় দেখে নিল। 11:50 বাজে। বাহিরে খুটখুটে কালো আঁধার, যা রাতের অন্যতম প্রতীক। সিসিলির আবহাওয়া অনেকটা ভেনিসের মতোই। আজ সিসিলিতেও বৃষ্টি হচ্ছে, তবে তার গতি ধীর। বাহিরে ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে, ক্ষণে ক্ষণে গগন কাঁপিয়ে নামছে বজ্রপাত। দেখা মিলছে আলোর ঝলকানি। রাকিব সিঁড়ি বেয়ে উঠে দোতলার 3 নম্বর রুমে প্রবেশ করলো। তার পিছু পিছু প্রবেশ করলো তার দেহরক্ষীগণ। রুমে প্রবেশ করতে রাকিবের অস্থির দৃষ্টি জোড়া গিয়ে ঠেকলো বিছানায় শুয়ে থাকা বৃদ্ধ লোকটির উপর, যে লোকটি সম্পর্কে তার বাবা হয়, যার নাম রাজীব শাহরিয়া। রাকিব ধীর পায়ে তার বাবার দিকে এগিয়ে গেল। তার বাবার পাশে কর্তব্যরত একজন ডাক্তার বসে আছেন। রাকিবকে এগিয়ে আসতে দেখে তিনি চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালেন। রাকিব বিনা বাক্যে সে চেয়ারে গিয়ে বসলো। কিয়ৎক্ষণ তার বাবার দিকে অপলক চাহনিতে চেয়ে রইল। অতঃপর ধীর এবং গম্ভীর তবে সিক্ত কণ্ঠেই বলল, আমাকে ছেড়ে যেতে খুব ইচ্ছা করে তোমার? রাজীব সাহেব কোনো জবাব দিলেন না, নির্বাক রইলেন। তার এই নির্বাক পরিস্থিতির পেছনের কারণ তিনি কোমায় আছেন। বাবার কাছে কোনো জবাব না পেয়ে রাগীব প্রশ্নটি পুনরায় করল, কিন্তু এবারও সে জবাব পেতে ব্যর্থ হলো। অতঃপর সুদীর্ঘ তপ্ত শ্বাস ফেলে ডাক্তারকে উদ্দেশ্য করে বলল, হাউ ইজ দ্য ফিজিক্যাল কন্ডিশন? আফটার দ্য ইনজেকশন নাও হি ইজ কোয়াইট স্টেবল। রাগীব হতাশার নিঃশ্বাস ছাড়ল। জিজ্ঞেস করল, এনি ইমপ্রুভমেন্ট ডক্টর? নো মিস্টার রাকিব, দেয়ার ইজ নো ইমপ্রুভমেন্ট ফ্রম প্রিভিয়াস কন্ডিশন। হি ইজ অ্যাজ বিফোর। রাকিব আর কথা বাড়ালো না। কিছুক্ষণ রাজীব সাহেবের দিকে নিষ্পলক চেয়ে রইল। অতঃপর তার মাথায় আলতো হাত বুলিয়েই বলল, দ্রুত সুস্থ হয়ে যাও বাবা, আই ব্যাডলি নিড ইউ। রাকিবের আঁখি জোড়া সিক্ত হয়ে এলো। চোখের কোণায় জমলো এক বিন্দু জল, কিন্তু তা গড়িয়ে পড়ার পূর্বে হাতের উল্টো পিঠ দিয়ে চক্ষু কোঠরে আবদ্ধ অশ্রু মুছে ফেলল সে। অতঃপর চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো সে। কর্তব্যরত ডাক্তারের নিকটে গিয়ে আবেগঘন কণ্ঠে বলল, I don't know how to thank you, doctor, but ইটস ওকে ডিয়ার, জাস্ট প্রো ফর ইউর ফাদার, নাথিং এলস। রাকিব মৃদু হেসে ঘাড় ঘুরিয়ে এক পলক রাজীব সাহেবের দিকে চাইল। অতঃপর রুম থেকে বেরিয়ে চলে এলো। তার পিছু পিছু বেরিয়ে এলো তার দেহরক্ষীগণ। তার মধ্যে একজনকে উদ্দেশ্য করে ইতালীয় ভাষায় রাকিব বলল, অনেককে আমার সিসিলি আসার কথা জানিয়ে দাও, আর বলো আমি আগামীকাল সকালে ওর সাথে দেখা করব। আপাতত আমি রুমে যাচ্ছি রেস্ট করতে, কেউ যেন আমাকে ডিস্টার্ব না করে, আর আধ ঘন্টা পর আমার রুমে যেন রাতের খাবার পাঠিয়ে দেওয়া হয়। এই বলে রাকিব স্বাভাবিক পায়ে হেঁটে নিচের রুমে চলে এলো। রাজীব সাহেবের এক রুম পরে রাকিবের রুম। রাকিব রুমে এসে পরনের পোশাক খুলে শাওয়ারে প্রবেশ করলো। দীর্ঘ সময় শাওয়ার শেষে ওয়াশরুম থেকে বেরিয়ে এলো সে। তয়লে দিয়ে ভেজা চুলগুলো মুছতে মুছতে ফোনটা হাতে নিল। স্ক্রিন অন করতেই সাবিহার নামটা জলজল করে উঠল। সাবিহা তাকে মেসেজ দিয়েছে, আপনি এভাবে না বলে হুটহাট কোথায় চলে গেলেন রাগীব? বাসায় এসে জানলাম আপনি আপনার ফ্রেন্ডের বাসায় গিয়েছেন, বাট কস কি? সাবিহার মেসেজ দেখে রাকিব মুচকি হাসলো। অতঃপর এক হাতে টাইপিং করে মেসেজ দিল, আপনার কাছে এসে একেবারে বলবো সব, ততদিন না হয় হাতে কলমে দিন গুনুন। মেসেজ পাঠিয়ে রাকিব ফোনটা রেখে দিল। আদ্র টয়লেটা
ব্যালকনিতে মেলে দিয়ে এসে আলমারি হতে সাদা একটি টি শার্ট ও কালো ট্রাউজার পরে নিল। অতঃপর ফোন দিয়ে নিজের অসম্পূর্ণ কাজগুলো করার উদ্যোগ নিল। আভিজাত্যে ভরপুর রুমের সোফায় বসে ইন্দ্রুর সাথে কথা বলছে রাগিব। ইন্দ্রুকে বলল, আজ সন্ধ্যায় মিস্টার হ্যারির সাথে আমার মিটিং ফিক্স করো এন্ড্রু। ওকে স্যার। আর আপনাকে আরও একটি কথা বলার ছিল। হ্যাঁ বলো, কি বলতে চাইছো তুমি? স্যার, মিস্টার মার্কো রিসেন্টলি বেশ ঝামেলা তৈরি করছে। তাকে সত্যবার বোঝানোর পরও সে বুঝতে চাইছে না। মিস্টার মার্কো শুরু থেকেই ঝামেলা তৈরি করে আসছে। ওনাকে কোনোভাবেই শুধরানো যাচ্ছে না। এবার অন্য পথে চলতে হবে, তবেই যদি সব সলভ হয়। আজ রাতের ডিনারটা মিস্টার মার্কোর সাথে ফিক্স করো। আমি রাগিবের কথা সম্পূর্ণ শেষ হওয়ার পূর্বে দরজায় বাড়ি না দিয়েই রুমে প্রবেশ করলো অনেক। বহুদিন পর রাগিবকে দেখে তার আখি জোড়ায় উৎফুল্লতায় দেখা মিলল। ঠোঁট চিরে বেরিয়ে এলো স্বস্তি নিঃশ্বাস। সে এগিয়ে এসে রাগিবকে জড়িয়ে ধরে বলল, কতদিন পর তোর সাথে দেখা দোস্ত, কেমন আছিস? এই তো একদম ফিট অ্যান্ড ফাইন। তুই? যেভাবে রেখে গিয়েছিলি সেভাবেই আছে। রাগিব অনেকের কথায় প্রত্যুত্তর করল না, বরং ইন্দ্রুকেই বলল, আমাদের জন্য ডাইনিংয়ে ব্রেকফাস্টের ব্যবস্থা করো এন্ড্রু। ওকে স্যার। এই বলে রুম হতে বেরিয়ে গেল সে। এই পর্যায়ে অনেক চট করে জিজ্ঞেস করে বসলো, তোদের প্রেম কাহিনী কত দূর? গাড়িটা আগের চেয়ে একটু এগিয়েছিল, বাট শ্বশুর মশাইয়ের কারণে মাঝপথে আটকে আছে। অনেক ভ্রু কুঞ্চিত করে সন্দেহ ব্যতীত কণ্ঠে বলল, কেন, কি করলো ওই বুড়া বেটা? তার বিজনেস পার্টনারের ছেলের সাথে সাবিহার বিয়ে ঠিক করে বসে আছে সে। রাগিবের এহেন কথায় অনেকের কুঞ্চিত ভ্রুযুগল সিধা হয়ে এলো। সন্দেহের জায়গায় দেখা মিলল আকাশ সমান বিস্ময়ের। বলল, সর্বনাশ, বলিস কি? বিয়ে একদম ফিক্সড? আর ভাবি রাজি? তুই কিছু করবি না? তো তুই কি মনে করিস আমি চুপচাপ বসে থাকবো? অবভিয়াসলি নট। তুই আর এমন সিচুয়েশনে বসে থাকবি ইজ টোটালি আনবিলিভেবল। ইয়েস, আমি অলরেডি কাজ শুরু করে দিয়েছি। খোঁজ খবর নেওয়া চলছে। সব ইনফরমেশন কালেক্ট করে তবেই মাঠে নামবো। গুড। বাই দ্য ওয়ে, ভাবি কি তোকে পছন্দ করতে শুরু করেছে? নিজের ফিলিংস কি কনফেস করেছে? কনফেস করিনি, তবে ওর আচার আচরণে স্পষ্ট বুঝতে পারছি ওর মনেও আমাকে নিয়ে ফিলিংস আছে। ওহ ম্যান, তাহলে তো রাস্তা ক্লিয়ার। এবার তোদের বিয়ে করতে ঠেকায় কে? স্বয়ং তোর বুড়ো শ্বশুর এসেও ঠেকাতে পারবে না। এই বলে দুজনেই হেসে উঠল। কথা শেষের আগে উঠে গিয়ে আলমারি খুলল। সেখান হতে খালি একটা পিস্তল নিয়ে তার ম্যাগাজিন খুলল। তাতে পরপর 6টি গুলি ভরে পুনরায় সেটি পিস্তলে ঢুকিয়ে দিল সে। অতঃপর হাতের তালুময় পিস্তল রেখে অনেককে বলল, আজ রাতে ওই মার্কোর বাচ্চার সাথে দেখা করব। বেয়াদবটা অতিরিক্ত বাদরামি করছে। ওকে লাইনে আনা ফরজ হয়ে গিয়েছে। ওকে ডান, আজ তাহলে তোর সাথেই থাকবো। ওকে, তাহলে মিস্টার হ্যারির সাথে ফিক্সড মিটিংয়ে তুইও আসিস, আর মার্কোর সাথে তো থাকবি। সে আর বলতে, মার্কোর সাথে দেখা করা ফরজ হয়ে গিয়েছে। বুঝেছিস রাকিব, অনেকদিন আমার হাত দুটো চালানো হয় না। আর যদি একটি সুযোগ পাই তাহলে আমাকে ঠেকাবি না তুই। যা করতে মন চাই করিস, আমি আটকাবো না তোকে। কারণ আমার কাজে বাধা তৈরি করা মানুষগুলোকে আমার একটু পছন্দ না। চারপাশে আলোর উপস্থিতি নগণ্য। আবসার রং বেরঙের আলো ছেয়ে আছে জায়গাটি, যেন পরিবৃষ্টিতে কোনো সমোহনী রেখা টানা হয়েছে। ভিতরে বিরাজ করছে পিনপতন নীরবতা, অথচ দরজার ওপাশে তুমুল শব্দে বাজছে গান। মিস্টার মার্ক ও তার দলবল এবং রাগিব অনেক সহ তাদের দলবল একটি বৃহৎ রুমে অবস্থান করছে। স্থানটি মিস্টার মার্কোর অধীনে থাকা একটি নাইট ক্লাবের অভ্যন্তরীণ রুম। রাগিব, অনিক ও মিস্টার মার্কো মুখোমুখি বসে আছে। নীরবতার চাদরে ঢেকে কিছু সময় অতিবাহিত হলো। দুদলের কেউই কোনোরূপ কথা বলল না, যেন তাদের মাঝে কোনো অরব ঠান্ডা যুদ্ধ চলছে। কিছুক্ষণ এইভাবে অতিবাহিত হওয়ার পর মিস্টার মার্কো বাঁকা হেসে ইটালীয় ভাষায় বলে উঠলেন, অনেকদিন পর তোমার দেখা পেলাম মিস্টার রাগিব শাহরিয়ার। রাগিব গম্ভীর মুখশ্রী ধারণ করলেন। থুতনিও গালের হাতে আঙ্গুলগুলো ঠেকিয়ে বলল, সেম টু ইউ মিস্টার মার্কো।
দুদলের প্রধানের মাঝে কথোপকথন আরম্ভ হলো। মিস্টার মার্কো পুনরায় বললেন, কি কারণে আমার সাথে দেখা করতে চেয়েছো রাগিব? কারণটা তোমার ভালো করে জানা আছে মার্কো। শুধু শুধু পরিস্থিতির সম্পর্কে অজানা হওয়ার ভান ধরো না। মিস্টার মার্কো কৃত্রিম অজ্ঞতার ভান ধরেই বললেন, ভান ধরেনি রাগিব। তুমি ডিটেলস না বললে আমি কি করে বুঝবো তুমি কি ব্যাপারে কথা বলতে চাইছো? রাগিবের মেজাজ খানিক চটে গেল, তবে প্রতিবিলম্ব একটি নিঃশ্বাস ছেড়ে নিজেকে যথাসম্ভব শান্ত রাখল সে। অনেক তার পরিস্থিতি পর্যবেক্ষণ করে মার্কোকে কিছু বলতে উদ্যত হলো, কিন্তু রাগিব তৎক্ষণাৎ তাকে থামিয়ে দিয়ে নিজেই বলল, আমাদের ডিলের কথা নিশ্চয়ই মনে আছে? অবশ্যই মনে আছে। তাহলে ডিল অনুযায়ী নিজের সীমার মধ্যে থাকছো না কেন? যতটুকু সীমার মধ্যে থাকা উচিত ততটুকুই আছে। মিস্টার মার্কো এইরূপ কথায় রাগিব ধুম করে সামনে টেবিলে হাত রাখলো, বলল, মিথ্যে বলো না মার্কো, তুমি অনেক আগেই নিজের সীমা অতিক্রম করেছো। মানুষের স্বাভাবিক ধর্ম অনুযায়ী সে কি চাইবে না অতিরিক্ত কিছু লাভ করতে, আমিও তেমনটাই চাইছি। চাইছো ভালো কথা, তবে আমাদের না জানিয়ে কেন? আর অতিরিক্ত লাভ করতে গিয়ে আমাদেরই ক্ষতি বয়ে আনছো তুমি। এতে আমার কোনো ক্ষতি হচ্ছে না, উল্টো কিছু ট্রিক অ্যাপ্লাই করে আমি লাভবান হচ্ছি। আর তোমার এতে কি ক্ষতি হলো বা লাভ হলো তাতে আমার তো কোনো যায় আসে না। এসব তো আমাদের ডিলে লেখা ছিল না। সো ডিলের বাইরে আমি তোমার লাভ ক্ষতি কিছুই দেখছি না। মার্কোর বাঁকা বাঁকা কথায় রাগিবের মেজাজ প্রচন্ড বিগড়ে গেল। ফলে নিজের ক্রোধ নিয়ন্ত্রণ করতে না পেরে সে তৎক্ষণাৎ নিজের কোটের পকেট হতে পিস্তল বের করে মার্কোর মাথায় তাক করল। তার কার্যে প্রতিফলনে মার্কের দলবলের প্রতিটি সদস্য নিজ নিজ পিস্তল বের করতে উদ্যত হলো, কিন্তু মার্কো তাদেরকে থামিয়ে দিল। আচমকা কপালে পিস্তল তাক হতে দেখে মার্কো বেশ ঘাবড়ে গেল। এতক্ষণে জল্লুস মুহূর্তে হাওয়া হয়ে গেল। চেহারা পাংশুরে বর্ণ ধারণ করলো। শুকনো একটা ঢোক গেলে সে কিছু বলতে উদ্যত হতে রাগিব শক্ত কণ্ঠে বলল, আমার সম্পর্কে সব কিছু জানার পরও পায়ে পায়ে লাগতে আসো কেন মার্কো? এত তেজ আসে কোথা থেকে? তুমি কি জানো না এই পিস্তলের একটা গুলিতেই তোমার মাথার ঘিলু এপার ওপার হয়ে যাবে? আচ্ছা, আমরা শান্তভাবে কথা বলি। এভাবে পিস্তল তাক করে কথা বলা যায় না। রাগিব মার্কোর কথা কানে তুলতে চাইল না, কিন্তু পাশ হতে অনেকের কথাই সে পিস্তল হটিয়ে চেয়ারে বসে পড়ল। তৎক্ষণাৎ মিস্টার মার্কোর উদ্দেশ্য শক্ত কণ্ঠে বলল, আই হোপ তুমি এবার নিজেকে শুধরে নিবে। যতটুকু কাজ করার কথা ততটুকুই করবে, না হলে তোমার লাশের এত বীভৎস অবস্থা তৈরি করব যে সিসিলি শহরের প্রতিটা মানুষ তোমার লাশ দেখে ভয়ে ছুটে যাবে। মাইন্ড ইট মার্কো। এই বলে রাগিব চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো। মার্কো দ্বিতীয় কোনো কথা বলার সুযোগ পেল না। মাথায় পিস্তল দেখে ভয়ে তার নাক মুখ বেয়ে ঘাম ছুটে পড়ছে। সে রাগিবের আচার আচরণ প্রকৃতি সম্পর্কে অবগত, তবুও রাগিবের বিপক্ষে গিয়ে সে কিছু কাজ করেছে, কারণ লোভ। প্রচন্ড লোভী প্রকৃতি মার্কো অতিরিক্ত লাভ ও টাকার আশায় নিজেকে আটকে রাখতে পারেনি। ফলে রাগিবকে না জানিয়ে সে নিজেদের মাঝে হওয়া ডিলের বাহিরে গিয়েও কাজ করেছে, অতিরিক্ত টাকা লাভ করেছে। মার্কো জানতো রাগিবের কান অবধি এই খবর ঠিকই পৌঁছাবে এবং রাগিব প্রচন্ড ক্রোধিত হবে। এই জন্য মার্কো ভেবে রেখেছিল রাগিবকে এই ব্যাপারে বোঝাবে, কিন্তু তার বুঝদানের পূর্বে রাগিব নিজের কাজ সেরে ফেলেছে। এবার আর সে এই ডিলের বাহিরে গিয়ে কোনো প্রকার কাজ করার সাহস দেখাবে না। রাগিব উঠে আসলে অনেকও তাদের দলবল উঠে চলে আসে। সেই রুম থেকে বেরিয়ে অনেক দেখলো রাগিব ক্লাবের চেয়ারে বসে ড্রিঙ্ক করছে। রাগিবকে ড্রিঙ্ক করতে দেখে অনেক তার অনুগামীদের বলল ক্লাবের বাহিরে অপেক্ষা করতে। তারা অনেকের কথায় যথাযথ মান্য করলো। নিশ্চুপ হয়ে ক্লাবের বাহিরে বেরিয়ে গেল। অনেক গিয়ে রাগিবের পাশে বসলো। ওয়েটারকে বলল তার জন্য ড্রিঙ্ক তৈরি করতে। রাগিব তখন ধীরে ধীরে গ্লাসে পানীয় খাচ্ছে। খাওয়ার এক পর্যায়ে অনেককে সে বলল, সব দিকের অবস্থা ঠিকঠাক তো, তাই না? হ্যাঁ, সব কিছু আন্ডার কন্ট্রোল। বাই দ্য ওয়ে, তুই ভেনিসে ব্যাক করছিস কবে? কাল দুপুরে হয়তো রওনা দেব। সিসিলে আসার আগে ওই বুড়োকে কি বলে এসেছিস? কিছুই বলিনি, আমাদের দেখা হয়নি। সাবিহাকে ভার্সিটিতে ছেড়ে বাড়িতে গিয়ে ব্যাগ গোছাতে গোছাতে শুনলাম শ্বশুর আব্বা
ও তার প্রিয় ভাগ্নে বিজনেসের কাজে আমেরিকা পাড়ি জমিয়েছে। তা কয়দিনের জন্য? 4 দিনের ট্যুর বলে। গুড, ভালোই হয়েছে। তোকে এক্সট্রা কোনো কাহিনী বানাতে হয়নি। রাগীব গ্লাসের শেষ চুমুকটি দিয়ে গ্লাস সরিয়ে রাখলো, বলল, হয়নি, বাট হবে। তুই কি ভেবেছিস ওই বুড়োটা এত সহজেই মানবে? আমি ভেনিস ছেড়ে আমার বন্ধুর সাথে দেখা করতে এসেছি। অবশ্যই এর উপযুক্ত প্রমাণ চাইব। তবে আমিও কম নাকি? প্রমাণ, ঘটনা, ক্যারেক্টার সবই বানানো আছে। জাস্ট সময় মতো সব কিছু এক্সিকিউট করার পালা। তোর সাথে কেউ পেরে উঠবে না দোস্ত। ইস, ওই বইটা যদি জানতো কোন চক্রের পাল্লায় পড়েছে সে, আহা, সেই ফিলিংসটাই হবে অন্যরকম। রাগীবের পরিকল্পনা শুনে অনেক বিস্তৃত হাসলো। এই বলে অনেক সহ রাগীবও হেসে উঠল। হঠাৎ মেয়ের কণ্ঠস্বর কর্ণপাত হতে উলের বুননে বাঁধা পড়ল সালমা বেগমের। অর্ধ বুননকৃত সোয়েটারটা রেখে ঘাড় ঘুরিয়ে দরজার ওপাশে দৃষ্টি রাখলেন তিনি। মৃদু হেসে বললেন, মায়ের রুমে আসতে কি জিজ্ঞেস করতে হয়? পাগল মেয়ে, আয়। অনুমতি পেয়ে সাবিহা রুমে প্রবেশ করলো। মায়ের সম্মুখ প্রান্তে বসে কোনরূপ ভূমিকা ছাড়াই অম্লান হেসে জিজ্ঞেস করলো, আম্মু, তুমি কি বিয়েতে একমত? আকস্মিক মেয়ের নিকট হতে এমন প্রশ্ন শোনার আশাই করেনি সালমা বেগম। ফলস্বরূপ কিঞ্চিত হকচকিয়ে গেলেন তিনি। বললেন, হঠাৎ এমন প্রশ্ন করছিস কেন সাবিয়া? এই প্রশ্ন কেন করছি সেটা জানার চেয়ে তোমার উত্তরটা আমার জানা বেশি দরকার আম্মু, বলো। সালমা বেগম ফোঁস করে নিঃশ্বাস ছাড়লেন। কিছুক্ষণ সময় নিয়ে বললেন, তোর বাবার সামনে আমার চলে না রে পুতুল। তোর বাবা যা বলবে তাই। সাবিহা হতাশ হলো। ফিরতে কোনো প্রশ্ন করল না। তবে নির্মিষের মাঝে মুখশ্রী ভাবভঙ্গি বদলে অত্যন্ত দৃঢ় কণ্ঠে বলল, আমি রাগীবকে পছন্দ করি আম্মু। হয়তো ওনাকে ভালোবাসতেও শুরু করেছি। এখন তুমিই বলো, কি করব আমি? মেয়ের কথা কর্ণপাত হওয়া মাত্রই সালমা বেগম বিস্ময়ের নেত্রযুগল বৃহদাকার করলেন। তিনি খুনাক্করও কল্পনাও করেননি সাবিহা হঠাৎ এসে এভাবে রাগীবের সম্পর্কে কথা বলবে। সালমা বেগম আকাশ সমান বিস্ময়ের সহিত চিন্তা করলেন, আশ্চর্য, এত ঘটনা ঘটল কবে? সাবিহা যেমন রাগীবকে পছন্দ করে, রাগীবও কি সাবিহাকে সেভাবে পছন্দ করে? যদি সত্যি দুজন দুজনাকে পছন্দ করে, ভালোবাসে, তাহলে সাবিহার বিয়ে অন্য ছেলের সাথে কি করে হতে পারে? এই বিষয়ে কি সালমা বেগম তার স্বামীর সাথে কথা বলবেন? কিন্তু এত সাহস যে তার মাঝে নেই। তাহলে ছেলেটার নাম আদিল, ভেনিসে সপরিবারে বসবাস করে। বাসায় মা, বাবা ও ছোট ভাই আছে। তবে সবার আড়ালে ওর ওয়াইফও আছে। আদিল বিবাহিত, তবে এ ব্যাপারে ওর পরিবার কেউ জানে না। আর ওর ওয়াইফের সাথে অনেকদিন যাবৎ দেখা করে না, তবে ফোনে মাঝে মাঝেই কথা বলে। এক নিঃশ্বাসে তথ্যগুলো নিয়ে দম ফেলল ইন্দ্র। তার কথা শুনে আনন্দিত হলো রাগীব। আদিলের সম্পর্কে এমন তথ্য জানবে এটা সে কল্পনাও করেনি। রাগীব পহেলা হতেই ভেবে রেখেছিল আদিলকে অন্যভাবে সামলাবে সে, কিন্তু ওর বিবাহিত হওয়ার কথা শুনে পুরো কল্পনায় অন্যদিকে ঘুরিয়ে দিল। কিছুক্ষণ বাদে স্বগতিক করেই বলল, ইট উইল বি এ স্মুথ গেম। এত স্মুথ গেম খেলে মজা নেই, কিন্তু কি আর করার। তোমার ভাগ্য ভালোই ভালোই কেটে যাওয়ার ছিল মিস্টার আদিল। ভাগ্যের সামনে তো কারোর জোর নেই। হোয়াট এভার, বি রেডি মিস্টার আদিল।